জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। পোস্টের 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। আজ খুলনা যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতাকর্মীদের। এবার নির্বাচন ঘিরে সক্রিয় ইইউ। সারা দেশে পর্যবেক্ষক নিয়োগ। জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই, মত বিশ্লেষকের। এবং রমজানে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা। খালাস না করেই জাহাজে মজুত করেছে 6টি বড় আমদানিকারক। অভিযানের সত্যতা, ভোক্তার পকেট কাটার পাঁয়তারা, বলছে ক্যাব। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান নেতাদের। এদিকে পোস্ট দেওয়ার 12 ঘন্টা পর জিডি করায় হ্যাকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে জামাত বলছে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ৭১-এর মতো ২৪-এর নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা। আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি। আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ। প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামাত আমির বলেছেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়াচ্ছে।
শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা হবে। পরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15-তে 3টি পথসভায় অংশ নিয়ে জামাত আমির বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে একটি দল। নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা সফর করছেন জামাত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামাত আমির বলেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব। জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামাত আমির অভিযোগ করেন, দাড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে বিভিন্ন স্থানে নারীদের ওপর হাত তোলা হচ্ছে। কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না। ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। জামালপুর থেকে ফিরে সন্ধ্যায় নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে 3টি পথসভা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে বেসামাল হয়ে পড়েছে একটি দল। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, ম্যানুভারিং যারা করেছে তাদেরকে ম্যানুভারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। জামাত আমির আরো বলেন, 5টি ছাত্র সংসদ নির্বাচনের মতোই 12 ফেব্রুয়ারি রায় দেবে জনগণ। নতুন বাংলাদেশ, 13 তারিখের বাংলাদেশ, মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি ফিরে পাওয়ার দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার প্রক্রিয়ায় কয়েক ধাপে সময় লাগতে পারে 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 সপ্তাহ। কর্মজীবী নারীদের বিষয়ে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্ট নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে সারা দেশে। রোববার সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী বলছে, আমির কিংবা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই পোস্ট করেননি। অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। সেই সময়ের মধ্যেই ওই পোস্ট করা হয়। বরং বিষয়টি তাদের নজরে আসার পর দ্রুতই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়। এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি।
এদিকে সারা দেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার 12 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন। প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? জামায়াতে ইসলামীর আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইলে যে আইপি থেকে হ্যাক করা হয়েছে সে তথ্য সম্বলিত বার্তা পাঠায় কর্তৃপক্ষ। অ্যাকাউন্টধারী হ্যাকের বিষয়টি নিশ্চিত করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সাময়িক লক করে দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করতে চায়। কোনো ক্ষেত্রে মুখমণ্ডল ভেরিফিকেশন করে থাকে। ভেরিফিকেশন করার পর অ্যাকাউন্ট উদ্ধারে রিসেট লিংক পাঠায় এক্স কর্তৃপক্ষ। অর্থাৎ হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে 24 ঘন্টা থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে বলে জানান এই বিশেষজ্ঞ। সাধারণত যে কোনো অ্যাকাউন্ট যদি অন্য কম্প্রোমাইজ হয়, লিগ্যাল ফরম্যাটে যদি এটা রিকভার করতে হয়, প্রথমে আইডিটা লক হয়ে যাবে। পরবর্তীতে তারা ধাপে ধাপে 3টি লেয়ারে তারা অথেন্টিকেশন গুলো কমপ্লিট করার পরে আসলে অ্যাকাউন্টটি পুনরায় ফিরে আসে। সাধারণত 24 ঘন্টা, ন্যূনতম 24 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 72 ঘন্টা, কোনো সময় 7 থেকে 10 দিন, সর্বোচ্চ 2 সপ্তাহ পর্যন্ত সময় লেগে থাকে এই টোটাল অ্যাকাউন্টটা রিকভার প্রসেস করতে। সাম্প্রতিক কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ভোটের লড়াই। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জুড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবার কেউ নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার আশা জামাত আমিরের। অন্যদিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1-এ প্রচারণা চালান আরেক হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি আমিনুল ও ইশরাকের। আর নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা আব্বাসের। এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না করে। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা। নারী সমাজের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সংকল্পবদ্ধ রয়েছে। সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। মিরপুর 13 নম্বরে জনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং রংপুর 3 আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে আমি মনে করি। একদিকে প্রশাসনে পতিত স্বৈরাচারের কিছু লোক আছে, প্লাস বর্তমান একটি বিশেষ দলের প্রতি কিছু লোক সমর্থন করছে।
পঞ্চগড় 1 আসনের প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6-এ শাপলাকুলের প্রচারণা শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছু বলে না। জুলাই বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যারা দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, জনগণ তাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতে রংপুরের কাউনিয়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করলেও গোপনে কাজ করছে না ভোটের পক্ষে। হ্যাঁ ভোটের প্রচারণা ও নির্বাচনী পদযাত্রা নিয়ে রংপুরে এনসিপি। রোববার রাতে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে হ্যাঁ এর পক্ষে বললেও গোপনে না এর পক্ষে কাজ করছে। বিএনপি ওপেনে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আওয়ামী লীগ ও বিএনপি লুটপাটের মাধ্যমে 54 বছর দুঃশাসনের ইতিহাস রচনা করেছে। পার্শ্ববর্তী দেশ চায়না বলেই বাংলাদেশ আঞ্চলিক বৈষম্যের শিকার। পার্শ্ববর্তী একটা দেশ চায়না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোনো আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দেব না। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের জন্য ভ্রাম্যমাণ মেডিকেলের ব্যবস্থা সহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন। দালালদের উপর নির্ভরশীলতা কমিয়ে জনগণের দুয়ারে জনগণের সেবাগুলোকে আমরা পৌঁছে দিতে চাই। এর আগে বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরে নির্বাচনী পদযাত্রা শুরু করে এনসিপি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দীর্ঘ 22 বছর পর আজ খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। 22 বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলেও উচ্ছ্বাসিত, আনন্দিত তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত খালিশপুরকে, মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় 7 জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনা
বিধ্বস্ত হবে। খুলনা অঞ্চল সফরের পর বুধবার বরিশাল যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ। 2 দশক পর 4 ফেব্রুয়ারি বুধবার বরিশাল সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ। নেতাকর্মীরা বলছেন সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবেন সমাবেশ। দলীয় প্রধানের দীর্ঘদিনের প্রত্যাশার কথা জানাতে অপেক্ষায় দক্ষিণ জনপদের মানুষ। অপূর্ব রিপোর্ট। বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল, স্বাধীনতোত্তর ভোটযুদ্ধে এখানে জয় সবচেয়ে বেশি ধরে রাখে বিএনপি। দীর্ঘ 20 বছর পর সেই দলের শীর্ষ নেতা তারেক রহমান আসছেন এই জনপদে। আগামী 4 ফেব্রুয়ারি বুধবার তার আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ এখন বরিশালের বিএনপিতে। সমাবেশ সফল করতে এরই মধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছেন সিনিয়র নেতারা, দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অধীর আগ্রহে নেতাকর্মীরা উদ্বেগ হয়ে আছেন, তারা কখন এই প্রিয় নেতাকে দেখবে এবং কিভাবে বরিশালে যাবে সেই আয়োজন চলছে। দাঁড়াবার মতো জায়গা থাকবে না, এইগুলো লোক আমাদের হিসেবে থেকে যাবে, আমরা নিজে তো যাবো ইনশাল্লাহ। দেশের সবচাইতে সমৃদ্ধ অঞ্চল, এখানে ভোলায় একটি গ্যাস ফিল্ড রয়েছে, 5 ট্রিলিয়ন গ্যাসের রিজার্ভ সেখানে রয়েছে। এর দ্বারা দক্ষিণ বাংলাকে শিল্পায়িত করা সম্ভব। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে হবে বিএনপির সমাবেশ। বরিশাল বিভাগের 6 জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানান স্থানীয় নেতারা। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। আমাদের হাইকমান্ডের যথাযথভাবে তাদের নির্দেশনা মোতাবেক আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। লিফলেট নিয়ে ঘরে ঘরে যাব এবং ভোট চাইব এবং তার আগমন উপলক্ষে আমাদের দাওয়াত দেব। দলীয় প্রধান তারেক রহমানের কাছে বরিশালবাসীরও রয়েছে নানা প্রত্যাশা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন, বিশেষ করে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের পরিকল্পনার কথা জানতে উন্মুখ সাধারণ মানুষও। আমরা একটা পরিকল্পিত নগরী চাই এবং একটা পরিকল্পিত বিভাগ চাই। কেউ যেন বেকারত্ব হিসেবে না থাকে, শিক্ষিত হওয়ার পরে, এই প্রত্যাশাই তার কাছে আমাদের। সবশেষ 2005 সালে তৃণমূল সম্মেলনে বরিশালে এসেছিলেন। এবার দলের প্রধান হিসেবে 20 বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠনের চেষ্টা করছে জামাত। ইসিতে এমন অভিযোগ করেছে বিএনপি। তবে শান্তি কমিটি গঠনের অভিযোগ উড়িয়ে দিয়ে জামাত বলছে জনসমর্থন দেখে ভীত হয়ে আজগুবি কথা বলছে বিএনপি। ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে নয়, দেখবে মাঠ পর্যায়ে ইনকোয়ারি কমিটি। তারপরও পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রায় দিনই কমিশনে আসছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। রোববার নানা অভিযোগ নিয়ে সিএসির সঙ্গে বৈঠক করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিরা। 1.5 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠন করছে জামায়াত। এছাড়া অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়ার প্রশ্নে ইসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি বলেও জানান তিনি। বিএনসিসি ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে। 1 নম্বর তো শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। ভোটের মাঠে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের হেনস্থা করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে সিএসির সঙ্গে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধিরাও। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ইসি নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিবে। এ সময় শান্তি কমিটি গঠনের অভিযোগকে আজগুবি বলে উড়িয়ে দেন তিনি। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এছাড়া আচরণবিধি ভঙ্গ নিয়ে ইসিতে অভিযোগ জমা দিয়েছে এনসিপি। রাতের অন্ধকার না দিনের বেলা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। গেল নির্বাচনে পর্যবেক্ষণ থেকে সরে দাঁড়ালেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন।
নির্বাচন সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষকও মোতায়েন করেছে সংস্থাটি। তৃণমূলের ভোটার, প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি মতবিনিময় করছে। অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জনগণ সচেতন থাকলে এবং নির্বাচন সংশ্লিষ্টরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটকে প্রভাবিত করতে পারবে না। বিগত কয়েকটি নির্বাচনের মতোই পর্যবেক্ষক সংস্থাগুলোর ভূমিকাও ছিল সমান বিতর্কিত। সমালোচকদের মতে কখনো কখনো সরকার সমর্থিত নাটক মঞ্চস্থ করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে নির্বাচনে গ্রহণযোগ্যতার ব্যারোমিটার হিসেবে পরিচিত পর্যবেক্ষক সংস্থাগুলো। দেশি সংস্থার মতোই অনাস্থার জন্ম দেয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। নির্বাচন কমিশন জানায়, অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে আসবেন প্রায় 500 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। সর্বশেষ 2024 সালের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন জেলায় ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন তারা। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতার উপর ভিত্তি করে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানায় ইইউ ইলেকশন অবজারভেশন মিশন। 200 observers from all 27 EU member states, Canada, Norway and Switzerland. This broad participation reflects the EU's commitment, as will be guided by 3 key principles: independence, impartiality and non-interference. পর্যবেক্ষকদের অংশগ্রহণে নির্বাচনের স্বচ্ছতা অটুট থাকে জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমার সভাপতি বলেন, প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পর্যবেক্ষকরা কাজ করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছার প্রতিও গুরুত্ব দেন ফেমা সভাপতি। সরকারের যদি সদিচ্ছা থাকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে, যে আমাদের নির্বাচনকে আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে চাই, তাহলে তারাও চাইবে যে এখানে সব রকম অবজারভেশন হোক, যেখানে কোনো অনিয়ম কোনো কিছু ঘটছে না। সেজন্য অবজারভেশনের খুবই দরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন হলে পর্যবেক্ষক সংস্থার পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। একটা সরকার রাখার পিছনে কিন্তু ওই দেশের জনগণই সবচেয়ে মূল জিনিসটা, বা যারা স্টেক হোল্ডার বাংলাদেশে। তা আমার মনে হয় যে আমাদের গুরুত্বটা দিতে হবে সেই জায়গায়। আমরা বেশি গুরুত্ব দিয়ে দেই এই বিদেশি অবজারভার ইত্যাদি, এবং সেখানে অনেকে আবার ধর্ণা দেয়। এগুলো আমি মনে করি না যে ঠিক, বরং গুরুত্বটা দেওয়া উচিত আমার ভোটাররা যারা আছেন তারা কিভাবে ভোট দিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথও বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়নকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দ্রুত এই আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় ইউরোচ্যাম চেয়ারপারসন সাক্ষাৎ করতে গেলে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মূল্য মুক্ত প্রবেশ নিশ্চিতে জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি হচ্ছে 9 ফেব্রুয়ারি। এর আওতায় বাংলাদেশি পণ্যে আরোপিত 20% শুল্ক কমে আসবে। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের 48 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি আয়ের মধ্যে 21 বিলিয়ন ডলারই এসেছে ইইউ থেকে। প্রায় 20 বছর ধরে আলোচনার পর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও হিমায়িত মাছ সহ ভারতীয় 90% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এতে বাংলাদেশের পোশাক শিল্প বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এ অবস্থায় রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি পণ্যের শুল্ক ছাড় অব্যাহত রাখতে ইইউ এর সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এদিকে সচিবালয়ে বাণিজ্য সচিব জানান শুল্ক সুবিধা পায় এমন সব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটি এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ সময় শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির চূড়ান্ত দিনক্ষণ জানান বাণিজ্য সচিব। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%। আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। মার্কিন কোম্পানি বোয়িং থেকে শুধু যাত্রীবাহী উড়োজাহাজই কেনা হচ্ছে, কোনো যুদ্ধ বিমান নয় বলে জানান মাহবুবুর রহমান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর নৌবাহিনী। উপকূল জুড়ে মোতায়েন করা হয়েছে শক্তিশালী কন্টিনজেন্ট, এমনটাই জানিয়েছেন নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। কক্সবাজারে বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করে এ কথা জানান তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের উপকূলীয় এলাকার জনগণের মধ্যে থাকা উদ্বেগ আর উৎকণ্ঠা অনেকটাই কেটে গেছে। উপকূল জুড়ে মোতায়েন হয়েছে নৌবাহিনীর শক্তিশালী কন্টিনজেন্ট। প্রধান সড়ক, উপসড়ক, অলিগলি থেকে শুরু করে ভোটকেন্দ্র সবখানে জোরদার নৌবাহিনীর টহল কার্যক্রম। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, ড্রোন ও বডি অন ক্যামেরা। বাড়ানো হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি। বিভিন্ন দলের প্রীতিশক্তি প্রয়োগ হয়, সে কারণে অনেক সময় ভোটের সময় গ্যাঞ্জাম হয়। এটা ভোটের বেশ কয়েকদিন ধরে যদি আইন শৃঙ্খলা বাহিনী এভাবে নিরাপত্তা দেয় তাহলে মনে করি আমি একটা সুষ্ঠু নির্বাচন ভালোভাবে ভোট দিতে পারি। প্রশাসন যেন এভাবে টহল দিতেছে, ভোটের আগ পর্যন্ত এভাবে টহল দেয়, আমরা এটা চাই প্রশাসনের কাছে। টেকনাফ, সেন্ট মার্টিন ও মহেশখালীতে রোববার দিনব্যাপী নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। জানান, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বদ্ধপরিকর নৌবাহিনী। বিজিবি আছে, পুলিশ আছে এবং স্থানীয় প্রশাসন এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিরা আছেন। আমরা আশা করব সবাই মিলে আমরা এই মহেশখালীতে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে আমরা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখব। নিয়মিত টহলের পাশাপাশি উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশে মোতায়েন করা হয়েছে বিজিবি। রোববার দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের সদর ক্যাম্পে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলায় 24 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, চোরাচালান সহ সীমান্তে যে কোনো অপরাধ ঠেকাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এদিকে রাঙামাটিতেও টহল বাড়িয়েছে বিজিবি, জোরদার করা হয়েছে গোয়েন্দা কার্যক্রম। ভোলার দৌলত খানের সরকারি আবি আবদুল্লাহ কলেজে মাঠে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন বলেন, উপকূলের 115টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবির বিশেষ ফোর্স। 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় 5 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। এছাড়া যশোর ও ময়মনসিংহের আলাদা 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মরদেহ পোড়ানোর মামলায় 20 জানুয়ারি যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। রোববার ট্রাইব্যুনাল 2 জানান, রায় দেয়া হবে 5 ফেব্রুয়ারি। আশুলিয়া এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং তাদেরকে লাশকে পুড়িয়ে দেয়া, এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। এদিকে ট্রাইব্যুনাল 1 জুলাই অভ্যুত্থানে যশোর ও ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধের 2 মামলার অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক 2 জন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন,
তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাক্ষ্য গ্রহণ হয় জেআইসি সেলে গুমের মামলার। আর ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির 2 মামলার রায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এর রায় ঘোষণা করা হবে। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা। এছাড়া ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে। পরে 2 মামলায় 22 জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই অভিযোগের 4 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। 2 দফার রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রুবেল আহমেদ। রোববার দায় স্বীকার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। গাজীপুরে নারী হত্যার ঘটনায় ছাত্রদল নেতার সম্পৃক্ততার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়। পরে সমাবেশে শিবির সভাপতি সিকবাতুল্লাহ অভিযোগ করেন, আবারও হত্যা ও নারী নির্যাতনের রাজনীতি শুরু করেছে একটি দল। নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজ সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে জনগণ। একই সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নারীদের ওপর হামলা চালিয়ে টিকতে পারেনি ছাত্রলীগ, বর্তমানের মাফিয়াতন্ত্র টিকবে না। জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্টের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার রাতে ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের করেন নারী শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগান দেন তারা। বক্তারা বলেন, হ্যাকিং নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। একটি দলের শীর্ষ নেতার সামাজিক মাধ্যম থেকে এমন পোস্ট নিন্দনীয় বলে জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক 3 দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় বিজয়ের এক সহকর্মী পলাতক রয়েছে, তাকে আটকে তৎপর পুলিশ। 17 বছর বয়সী বিজয় তেজগাঁও এলাকার এই ভবনটি 3য় তলা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি আইডিসির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। বিজয়ের বোন জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অভিযুক্ত রাজুকে নিয়ে বনানী থানায় গিয়েছিলেন তারা, যার প্রমাণ মেলে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে ছেড়ে দেয় পুলিশ। আমার ভাই দুপুর 1:25 বাসা থেকে বের হয়েছে, ওর সাথে ক্যাশ টাকা ছিল 45,000 টাকা, গাড়ি ভাড়ার খরচ নিয়ে আনুমানিক 50,000 টাকার কাছাকাছি হবে। 1:25 লাস্ট কল ছিল এই রাজু, ওর ফোন পেয়ে আমার ভাই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছে। ওর লাস্ট লোকেশন ছিল এখানে শান্তা টাওয়ারের এখানে, নাবিস্কো এখানে শান্তা টাওয়ারের এখানে এসে লাস্ট রাজুর সাথে 10 সেকেন্ড করে 20 সেকেন্ড 2 বার কথা হয়েছে। এরপর আর আমার ভাই কারোর সাথে কথা বলে নাই। শুক্রবার সন্ধ্যার থেকে নিয়ে শুক্রবার রাত্রে 1:30 পর্যন্ত এই রাজুর ওর বাসা থেকে অফিস পর্যন্ত পাহারা দিয়ে রাত্রে 1:30 বাজে আমি বনানী থানার SI ক্লাসের কাছে আমি তুলে দিছিলাম। ওনারা বলছিলাম যে আপনি ওরে ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, ও আমার ভাই সম্পর্কে খোঁজ জানে। তো উনি সাধারণভাবে জিজ্ঞাসা করে ওর ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে ওরে ছেড়ে দিছে। আইডিসি লিমিটেডের কর্মকর্তা জানান, শনিবার সকাল থেকেই রাজু ও বিজয়কে খুঁজে পাচ্ছিলেন না তারা। ওই দিন বিকেলে রাজু জানায় বিজয়ের সাথে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া হয় তার। শনিবারে গিয়ে আমরা ট্রেস পাইছি একদম রাতের দিকে, নাকি তাকে সে বলছে যে আমি
বাড়ি চলে আসছি। এরপরে হচ্ছে আজকে সে ফোন দিছে আমাদেরকে। ফোন দিয়ে রাজু কি বলেছে, কার সাথে ঝগড়াঝাটি হয়েছে বলেছে? এই আমাদের এই যে ক্লিনার যে বিজয়, ওর সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে আর কি। এদিকে নিখোঁজকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে রোববার সন্ধ্যায় আইডিসির অফিসে যায় পুলিশ। এ সময় ভবনের জেনারেটর রুমের তালা ভেঙে সেখান থেকে উদ্ধার করে বিজয়ের মরদেহ। পুলিশের ধারণা বৃহস্পতিবারই বিজয়কে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই। তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে। কিছু চিহ্ন আছে, তো পরিপূর্ণ পোস্টমর্টমটা সম্পন্ন হলে আরো আমরা বিস্তারিত বলতে পারবো। অভিযুক্ত রাজুকে আটকের পর ঘটনার রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 136 কোটি টাকা পাচার মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার বিকেলে কেরানীগঞ্জ কারাগার থেকে সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে আনা হয় তাকে। এদিকে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রথমবারের মতো দুদকের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গণ অভ্যুত্থানের পর অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একাধিক মামলা করেছে বিগত সরকারের সুবিধাভোগী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এবার জনতা ব্যাংক থেকে ঋণের নামে 136 কোটি টাকা লুট করে পাচারের মামলায় 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। 136 কোটি 98 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা রুজু হয়েছিল। এই মামলা সংক্রান্তে সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিন দুদকের আবেদনে আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। 29 জানুয়ারি তলবে হাজির না হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়। তার বিরুদ্ধে পশুরহাটি যারা ই-রিকশা প্রকল্প ও দোকান বরাদ্দে অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তাদের টিমের অন্যান্য সদস্যদের নিকট প্রতীয়মান হয়েছে যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। সেই কারণে তাকে তার বিদেশ যাত্রা রহিতকরণের জন্য বিজ্ঞ আদালতের আদেশে এটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। এদিকে ব্যাংকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। টাকা পাচারের অভিযোগের বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রমজান আসি করতেই গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লায় এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারেজ জাহাজকে বানানো হয়েছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্কফোর্সের অভিযানে। তদারকির অভাবে ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। রমজানকে কেন্দ্র করে আপনার ছোলা, খেসারি এগুলোর দামে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কারসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। আর দেখা গেছে অন্য অন্য আইটেম এখন তো বাড়ে নাই, তো সকালে কইলে বিকালে বাড়িয়া যায়। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয়, এবছর কি হবে আমি জানি না, কিন্তু প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। অন্য বছরে যেরকম এই যে দাম স্টক করে পরে দাম রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু।
প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায় ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেটা মনিটরিং এর জন্য আমাদের যেমন ভোক্তা অধিদপ্তর আছে, এর বাইরে আমাদের অন্য ক্ষেত্রে ফুডের ক্ষেত্রে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, পিএসটিআই স্ট্যান্ডার্ডাইজ করে তারা আছে, এবং সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের যে স্থানীয় প্রশাসন আছে সেখানে আমাদের জেলা প্রশাসকরা, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, উপজেলা পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। সেই জায়গাটা কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। সেইখানে আমাদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে এবং ব্যবসায়ীদেরকে আপনার কন্ট্রোলের মধ্যে আনতে হবে। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি আমরা, যাতে বাজারে অস্বাভাবিকতা বিরাজ না করে এবং যাতে তারা অতিরিক্ত প্রফিট করতে না চান এবং যাতে আমাদের ভোক্তাগণ কষ্ট না পায়। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবেই আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি যে বাজারে যাতে তাদের মনিটরিং থাকে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে মারাত্মক বিপর্যয়ের কবলে আমদানি রপ্তানি বাণিজ্য। এনসিটির পরিচালন দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 3 দিন ধরে ধর্মঘটের কারণে তৈরি পোশাক খাতে স্থবিরতার সৃষ্টির পাশাপাশি পণ্য ওঠানামা বাধাগ্রস্ত হচ্ছে। এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে শিপিং লাইনগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পণ্য উঠানামা সহ সব ধরনের কার্যক্রম বাদ দিয়ে এভাবে মিছিল সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করে আসছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জেটি, ইয়াট এবং টার্মিনালে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। আর শ্রমিক কর্মচারীদের এই কর্মসূচিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ, ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার 21শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইবো যে অতি সহসাৎ বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 3,500-এর বেশি আমদানি এবং 3,000 রপ্তানি মিলিয়ে 6,500 কন্টেনার বন্দরে আনা নেওয়া করা হলো। ধর্মঘটের কারণে এখন তা মাত্র 1,500-এ নেমে এসেছে। এর ফলে বন্দরে যেমন কন্টেনার জট সৃষ্টি হচ্ছে, তেমনি আমদানি ও রপ্তানি পণ্যের স্তূপ জমছে অফডকগুলোতেও। এই কন্টেনার স্ট্র্যাকিং বা কন্টেনার জটটা কিন্তু 2 দিনে তীব্র আকার ধারণ করবে এবং কন্টেনার জটের এই পরিস্থিতিটাকে সামাল দিতে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে ধর্মঘটের কারণে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাহাজ থেকে আমদানি কন্টেনার নামানো কিংবা রফতানি কন্টেনার তুলে দেওয়া বাধার মুখে পড়ছে। ফলে অলস বসে থাকায় প্রতিটি জাহাজকে প্রতিদিন অন্তত $15,000 জরিমানা গুনতে হবে। একই সঙ্গে অন্যান্য খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নৌ বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি শিপিং লাইনগুলোর। প্রতিদিন বার্থ হায়ার গুনতে হচ্ছে, স্টিবিউটদের গ্যাং চার্জ দিতে হচ্ছে, আমাদের চার্টার হায়ার আছে, আমাদের ফুয়েল বার্ন হচ্ছে, আমাদের জাহাজের ইনভেস্টমেন্ট যেটা, সব কিছু বিশাল অঙ্কের একটা আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু চিটাগং বন্দর সম্পর্কে বিদেশি অপারেটরদের কাছে একটা বড় ধরনের নেগেটিভ ইমপ্রেশন যাবে।
তবে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে খুব সামান্যই প্রভাব পড়ছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এক্ষেত্রে পণ্য ওঠানামার পাশাপাশি ডেলিভারি কার্যক্রমে কোনো রকম বাধা সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। অবশ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কজনকে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে শাস্তিমূলক বদলি আদেশ দিয়েছে। কন্টেনার কিপ ডাউনও হচ্ছে, আমাদের লোকজন আছে, সব জায়গাতেই কার্যক্রম চলমান। আমরা বন্দর ব্যবহারকারী এবং যারা ডেলিভারি নেবে মূলত সিএনএফ সবাইকে বলছি যে তারা তাদের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে। 59,000 ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে 32,100 টিউএস কন্টেনার রয়েছে, আর পণ্যবাহী জাহাজ রয়েছে 97টি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর তাই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকা মানে বিপর্যয়ের কবলে পড়া দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিনিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি দফতরে বসে থাকে সরকারের ভেতরে আরেক সরকার, যাকে নতুন বিনিয়োগে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে বিডা। এ অবস্থায় প্রতিটি মন্ত্রণালয়কে পেপারলেস করা না গেলে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দেশে নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করতে প্রতিষ্ঠানের নামে ছাড়পত্র, নিবন্ধন, ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও টিআইএন দরকার হয়। এসব সেবা পেতে 60টিরও বেশি সরকারি পোর্টালে আবেদন করতে হয় উদ্যোক্তাদের, যেসবের আংশিক অনলাইন, আংশিক থেকে গেছে কাগজ কলমে। উদ্যোক্তাদের এমন ঝক্কি থেকে মুক্তি দিতে সমন্বিত প্ল্যাটফর্ম বাংলাবিজের উদ্বোধন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, যেখানে ব্যবসার লাইসেন্স ও অনুমতি পেতে সময় লাগবে মাত্র 3 দিন। মিলবে ব্যবসা সংক্রান্ত 100টিরও বেশি সেবা। সরকারি দপ্তরগুলোর সেকেলে ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের বিনিয়োগকে আরো উৎসাহিত করবে। সরকারের ভিতরে আবার আসলে 50টা সরকারের মতো আছে যেগুলো একসাথে কাজ করে। সরকারের বাইরে সবার জন্য আসলে সরকার একটাই, বাংলাদেশ সরকার, কিন্তু সরকারের ভিতরে যেই ডিফারেন্ট টার্ফগুলো আছে এই টার্ফগুলো অনেক সময় নিজেরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে চায় না। কিন্তু সত্যি কথা আমি বলবো যে গত 1 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেখানে অনেক সংস্থাই এই টার্ফ ওয়াটার থেকে বের হয়ে এসেছে। বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে সংস্থাগুলোর সেবা ও তথ্য এক দরজায় আনার বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। যে পদ্ধতিটার জন্য আমাকে কোনো একটা সরকারি দপ্তরে গিয়ে কাগজের মাধ্যমে অনেকগুলো পেপারওয়ার্কের মাধ্যমে কিছু একটা করতে হতো, যদি 4-5 দিন সময় লাগতো, তারপর অফলাইনে টাকা আদান প্রদান করতে হতো, এগুলো যদি এখন একটা অনলাইনের মধ্যে চলে আসে তাহলে অনেক প্রচুর সময় বেঁচে যায়। প্রাথমিকভাবে ব্যবসা বিষয়ক 20টি সেবা মিলবে বাংলাবিজে। ধাপে ধাপে যুক্ত করা হবে এআই প্রযুক্তির ব্যবহার। এতে উদ্যোক্তাদের সকল তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। লাগায় নানা সংকটে ধুঁকছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। হুমকির মুখে জনগোষ্ঠীর জীবন জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন, সময় উপযোগী পরিকল্পনা ও সরকারি বেসরকারি উদ্যোগে এই শিল্পকে এখনও টিকিয়ে রাখা সম্ভব। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আদিবাসী রাখাইন সম্প্রদায়, তাদের মূল পেশা ছিল কৃষিকাজ। সময়ের বিবর্তনে তারা হারিয়েছেন আবাদি জমি, তাই এখন আয়ের একমাত্র উৎস তাতে কাপড় উৎপাদন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, শার্টপিচ সহ বর্ণিল কাপড়ের ব্যাপক কদর রয়েছে। কিন্তু রাখাইনদের তাঁতশিল্পে লাগেনি আধুনিকতার ছোঁয়া, তাই সেমি অটো মেশিনে বুনতে হচ্ছে কাপড়। এতে পরিশ্রমের পাশাপাশি বেশি সময় ব্যয় হচ্ছে। এছাড়া বাজারজাতকরণে জটিলতা, সুতার মূল্যবৃদ্ধি ও মূলধনের অভাবে হারিয়ে যেতে বসেছে তাঁতশিল্প। এতে জীবন জীবিকা নিয়ে হুমকির মুখে এই জনগোষ্ঠী। সুতার দাম তো 450 থেকে 500 উপরে, 100 টাকা 5 টাকা ওই রকম লাভ হয়। সেমি অটো তাতে শার্ট পিস তৈরি করতে দৈনিক 2টা করে বাড়তেছি। অটো মেশিন দিলে আমরা আরো এসে উন্নত মানের তাঁত তৈরি করতে পারবো, আমাদের পরিশ্রমও কম হবে।
3 বছর ধরে রাখাইনদের তাঁত শিল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানায় বিসিক। 250 বছর ধরে যে তাঁত শিল্প আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। নতুন জেনারেশন যাদের বয়স 18 থেকে 25 বা 30 এরকম, এদের বেশিরভাগই তাঁত চালাইতে পারে না। তো এর পরিপ্রেক্ষিতে 2025-26 অর্থ বছরে এই গত রোববার থেকে আমাদের একটা তাঁতের প্রশিক্ষণ ওখানে চলমান। বরগুনার 14টি রাখাইন পল্লীর 2 সহস্রাধিক বাড়িতে তাতে একসময় কাপড় বোনা হতো, তবে এখন বোনা হচ্ছে মাত্র 3 শতাধিক বাড়িতে। শীত মৌসুম এলেই একসময় তালতলির রাখাইন পল্লীগুলো মুখরিত হয়ে উঠত তাতে কাপড় বোনার খটখট শব্দে। ব্যাপক চাহিদা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন বিলীনের পথে এ শিল্প। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ শিল্পকে এখনও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠির সরকারি হাসপাতালগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। বাধ্য হয়ে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এমনকি অনেক সময় তৈরি হচ্ছে সংকটও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মাঝেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পোষা প্রাণীর কামড় কিংবা আঁচড় নিয়ে প্রতিদিন ঝালকাঠি সরকারি হাসপাতাল ও 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শতাধিক মানুষ। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে প্রায় 1 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। তাই বাধ্য হয়েই বাইরে থেকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এমনকি অনেক সময় ফার্মেসিতেও মেলে না এই জলাতঙ্কের ভ্যাকসিন। সংকট তৈরি হলে দামও যায় বেড়ে। আমরা আইসি এই হাসপাতালে ভ্যাকসিনের জন্য বিড়ালে কামড় দিছে, এখানে হাসপাতালে নাই বিদে আমরা যাইয়া বাহির দিয়ে কিনে আনবো। ভ্যাকসিনের সংকট খুবই হসপিটালে, যে এইটা তো সবার পক্ষে সম্ভব না। কিনা এখানে ভ্যাকসিন নিতে এসে দেখলাম যে হাসপাতালে আসলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কি বর্তমানে মানে আমাদের যে ফার্মেসিগুলো বাইরের, এগুলোতেও আর কি ভ্যাকসিন সাপ্লাই খুবই কম। আমাদের তো কিছু করার নাই, সরকার যদি সাপ্লাই দেয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। ভ্যাকসিন সংকটের বিষয়টি অবগত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ও দরিদ্র রোগীদের হাসপাতালের মজুদ থেকে সাধ্যমতো দেয়া হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। আমরা লিখিত আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তারা বলেছেন যে এটা ক্রয় প্রক্রিয়া, সংগ্রহকরণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংগ্রহ হলে আমাদেরকে দিবে। জলাতঙ্ক প্রতিরোধে প্রাণী পোষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন সহ তাদের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ঝালকাঠি। বিএনপির 31 দফা কর্মপরিকল্পনা নিয়ে বরিশালে আওয়ার পলিসি ইয়োর ফিউচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ঘোষিত কর্মসংস্থান বিন্যাস, ফ্যামিলি কার্ড, $1 ট্রিলিয়ন ইকোনমি গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক পরিকল্পনার বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। বিএনপির রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের উদ্যোগে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই আয়োজন। বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে বিএনপির 31 দফা কর্মপরিকল্পনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও ডক্টর সাইমুম পারভেজ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। প্রাকৃতিক সম্পদে ভরপুর নেত্রকোনা জেলা। ঐতিহাসিক নিদর্শন আর নৈসর্গিক সৌন্দর্য কোনো কাজেই লাগেনি আজও। খনিজ সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এখন পর্যন্ত গড়ে ওঠেনি কোনো অর্থনৈতিক অঞ্চল। কৃষি ও মৎস্য সম্পদ রয়েছে অবহেলায়। মুখ থুবড়ে পড়ে আছে স্বাস্থ্য এবং শিক্ষার 2টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গ্যাস সংযোগের অভাবে চালু হচ্ছে না বিসিক শিল্পনগরীও। পাহাড়ি ঢল আসলেই ভেসে যায় গ্রামের পর গ্রাম। নানা বঞ্চনা আর বৈষম্যের শিকার এই জেলাটি। সমাজ বিশ্লেষকরা মনে করেন এর জন্য রাজনৈতিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে উঠে এসেছে জেলার বঞ্চনার দৃশ্য।
ধানে ও মাছে উদ্বৃত্ত নেত্রকোনা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদের আধার। চীনামাটি, সমস্বরী, সিলিকন বালু যেন হাতছানি দিয়ে ডাকে অর্থনীতিকে। কিন্তু এ সকল সম্পদ থেকেও ঘুরছে না জেলার অর্থনীতির চাকা। 20,32,942 জন ভোটারের এ জেলার 80% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। ধান এবং মাছ প্রধান চালিকা শক্তি, কিন্তু কৃষিভিত্তিক কোনো কলকারখানা গড়ে ওঠেনি। মাছের একটি বিরাট যোগান এই জেলায় থাকার পরও এ নিয়ে নেওয়া হয়নি সঠিক কোনো পদক্ষেপ। যোগাযোগের ক্ষেত্রেও নাজুক অবস্থা। নেত্রকোনা শহরে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এগুলো আসলে অনেক খারাপ পর্যায়ে আছে। আশাবাদী এমন একজন মনোনীত এমপি আসবেন যিনি এগুলো নিয়ে কাজ করবেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন খ্যাত পাহাড়ি 2 উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর থাকলেও কাজে আসেনি তেমন। তৈরি হয়নি শিল্প কারখানা, গড়ে ওঠেনি বাণিজ্যিক পর্যটন স্পট। পাহাড় এবং হাওর বেষ্টিত জেলাটির অপার সৌন্দর্যে দেশজুড়ে পরিচিত থাকার পরও নেই পরিকল্পিতভাবে এর ব্যবহার। এছাড়া কেন্দুয়ায় রইলবাড়ি দুর্গসহ জেলা জুড়ে নানা ঐতিহাসিক নিদর্শনও রয়েছে। এই যে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল নেত্রকোনা, এটিকে যেন একটু গুরুত্ব দেওয়া হয় এবং পরিকল্পনার ভিতর দিয়ে যেন সারা বাংলাদেশে এটা বিকশিত হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, পর্যটন কেন্দ্র এগুলো গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের যে যুব সমাজ তাদের কর্মসংস্থান হতো। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের নেত্রকোনাকে গড়ে তুলতে পারি একটি অর্থনৈতিক জোন হিসাবে। প্রাকৃতিকভাবে পাওয়া সাদা মাটি সহ সোমেশ্বরীর সিলিকন বালু দীর্ঘদিন হয়েছে লুটপাট। শিক্ষার দিক দিয়েও এই জেলা রয়েছে পিছিয়ে। 2018 সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও আজও নিজস্ব ক্যাম্পাস প্রস্তুত হয়নি। অবকাঠামো উন্নয়ন চলছে ঢিমে তালে। এদিকে স্বাস্থ্যসেবার উন্নয়নে একই সঙ্গে একটি মেডিকেল কলেজ স্থাপন হলেও নিজস্ব স্থান না থাকায় সদর হাসপাতালের ভেতরেই পুরনো কোয়ার্টারে চলছে পাঠদান। সাংস্কৃতিকভাবেও উর্বর থাকার পরেও নেই তেমন কোনো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। সাংস্কৃতিক উন্নয়নটা যেন অবশ্যই ঘটে। কালচার যদি ডেভেলপ করতে পারে তারা স্বশিক্ষিত হয়ে উঠতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক সব কিছুতে যে প্রার্থী ভূমিকা রাখবেন বা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার ইচ্ছা আছে। সকল সম্ভাবনা থাকার পরও নানা বঞ্চনার শিকার জেলার উন্নয়নে প্রয়োজন সৎ, যোগ্য মানুষের। দলীয় বা ব্যক্তিগতভাবে যারা যে আশ্বাসগুলো দিচ্ছে, সমস্ত আশ্বাস যেন জনগণের পক্ষে হয়, ভোটের পক্ষে হয়, সন্ত্রাসের বিরুদ্ধে হয়। শিল্প সংস্কৃতির উর্বর ভূমি, কৃষি ও পর্যটনেও অনন্য একটি জেলা নেত্রকোনা। তারপরও এ জেলা দেশের সব জেলা থেকে পিছিয়ে। নানাভাবে বঞ্চনার শিকার জেলাকে উন্নয়ন করার অনেক রসদ রয়েছে। শুধু রাজনৈতিক সদিচ্ছা হলেই তার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন এগুলোর উন্নয়নের জন্য কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। হাওরের বিশাল জলরাশি কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের অর্থনীতির চিত্রই পাল্টে যাবে। সময় সংবাদ, নেত্রকোনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে ব্যস্ততা। প্রার্থীদের প্রচার প্রচারণা, প্রতিশ্রুতি আর রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই নিজেদের মতো করে ভাবছে দেশের 2 প্রজন্ম নবীন ও প্রবীণ ভোটাররা। তারা কি ভাবছেন, কি তাদের প্রত্যাশা, মাগুরা থেকে জানাচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। চারটি উপজেলা, একটি পৌরসভা আর 36টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা জেলা। 8,36,865 জন ভোটারের এই জেলায় মোট সংসদীয় আসন 2টি। ইতিমধ্যে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো ঘোষণা করেছে তাদের প্রার্থী। জেলায় এখন নির্বাচনী আমেজ। এবারে নির্বাচনে কি ভাবছেন জেলার প্রবীণ ভোটাররা, তা জানতে আজ এসেছি মাগুরা সদর উপজেলার সীতারামপুর গ্রামে। বয়োবৃদ্ধ গোলাম কুদ্দুস খান। প্রবীণ এই ভোটারের ভাবনায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নির্বাচন দেখার সুবাদে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও দেশের সার্বিক নিরাপত্তার উপর। তাদের অনেকের মতে আবেগের চেয়ে বাস্তবতা ও প্রার্থীর অতীত কর্মকাণ্ডই ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে যে সমস্ত প্রার্থীকে ভোট দিয়েছে তাদের কাজকর্ম দেখেছি। এই নির্বাচনের
ভোটের বেলায় কাজ করার মানসিকতা যে প্রার্থীর আছে সেই প্রার্থীকে আমরা ভোট দেব। অন্যদিকে নবীন ভোটারদের চোখে এবারে নির্বাচন একদিকে যেমন উত্তেজনার তেমনি দায়িত্বেরও। কর্মসংস্থান, শিক্ষার মান, প্রযুক্তিগত উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি চান তারা। সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক যিনি হবেন, দক্ষ জনসম্পদ তৈরি করে, জনশক্তি তৈরি করে সেটা বাইরের দেশে কিভাবে আমরা রপ্তানি করে আমাদের দেশে আরো বেশি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, এই ব্যাপারগুলোকে আমরা চিন্তা ভাবনা করে প্রার্থী নির্বাচন করব তরুণ প্রজন্ম। তরুণ ভোটারদের মতে শুধু অতীতের সাফল্যের গল্প নয়, বরং ভবিষ্যতের সুস্পষ্ট রূপরেখায় তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন যারা সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন। বাস্তবসম্মত পরিকল্পনা ও জবাবদিহিমূলক রাজনীতি তরুণ ভোটারদের আস্থা অর্জনের প্রধান চাবিকাঠি বলে মনে করছেন তারা। প্রবীণ ও নবীন এই দুই প্রজন্মের ভাবনায় পার্থক্য থাকলেও একটি বিষয় তারা একমত, সেটি হলো একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। কারণ এবারের নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। সারা দেশের মতো গাজীপুরেও বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে সাধারণ মানুষের আড্ডায় জমে উঠেছে নির্বাচন নিয়ে আলোচনা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত গাজীপুরবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। ভোটারদের প্রত্যাশার খবর জানাচ্ছেন রিপোর্টার মেহেদি হাসান। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, গাজীপুরের নির্বাচনী আমেজ ততই বাড়ছে। এখানকার প্রতিটি চায়ের আড্ডা এখন জমে উঠেছে নির্বাচনী আলাপে। আমরা রয়েছি গাজীপুর 2 আসনে, জানবো এখানকার মানুষের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা। আগে যেরকম ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ছিল, যে যত জোর খাটাইতে পারতেছে তার রাজনীতি তত টিকে থাকতেছে। আমরা চাচ্ছি যে আমরা সেফ ফিল করবো, এরকম কেউ থাকুক। এলাকার রাস্তাঘাট যারা উন্নয়ন করে, এরকম যারা কাজ করতে পারে, ওরকম একটা লোকের আমরা ভোট দিতে রাজি। আমি চাই এই দেশে কোনো মাদক দুর্নীতি না চলুক। এলাকায় অনেক শিক্ষিত বেকার আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো আমরা প্রত্যাশা করি। রোডঘাট গিলা এই যে বাঙ্গা টাঙ্গা চলতাম পারি না, সেগুন রাস্তা এগুলো বড় করুক, এইটি অঙ্গ। নির্বাচনের উত্তাপ চুয়াডাঙ্গার সর্বত্র। সাধারণ ভোটারদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। চায়ের আড্ডায় জমে উঠেছে নির্বাচনের গল্প। সেই খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মামুন। আমি রয়েছি চুয়াডাঙ্গা 1 আসনের সদর উপজেলার মাকালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার কথা এখন জানব। ভোট হয়ে গিয়েছে, চলে যাও। আমরা এমন আর কিছু চাই না, ভোট যাতে মানুষ দিতে পারে, সেন্টারে যাতে পারে, সুস্থ ভোট দিতে পারে, আমরা এই শান্তিখোলা চাই। নির্বাচনটা হয়ে গেলে পরে ব্যবসা বাণিজ্য আমরা স্বাভাবিকভাবে করতে পারবো বলে বিশ্বাস করছি। কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ থেকে সমস্ত সেক্টরে যেন সঠিকভাবে দেশটা সুন্দরভাবে চলে, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। যে এমপি হোক না কেন, সে একজন সৎ মানুষ হোক। ভোটের আগে যেগুলো করে বলেছে, তো ভোটের পরে সে যদি একজন এমপি হন, তারপরে যেন সেগুলোর বাস্তবায়ন করে। তারা যেন সবকিছুতে সুষ্ঠুভাবে দেখে আর ন্যায়পরায়ণ হয়। দুপচাঁচিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 শ্রমিক। এ ঘটনার পর থেকে এই ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা পলাতক বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টানা 3 ঘন্টার চেষ্টায় নির্মাণাধীন ভবনের নিচে চাপা পড়া শ্রমিক আমিনুলের মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খনিহারা গ্রামে ম্যাক্সফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রোববার সন্ধ্যার পর ধসে পড়ে ছাদ। সেখানে থাকা 4 শ্রমিক গুরুতর আহত অবস্থায় বের হয়ে আসলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আমিনুল নামের 1 শ্রমিক ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ভবনের ধসে পড়া পলেস্তরা ও ভীম সরিয়ে আমিনুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। আমি ওখানে বসে আছি, ভাঙি পড়ছে শব্দ, সেই শব্দ বাঁশের নিচ দিয়ে ঢোকানোর পর আপনার যে মাথা দেখা গেছে। প্রথম থেকে কাটাকাটি শুরু করেছে, লাশ শনাক্ত করা যাচ্ছিল না। ওই সময় একটা জায়গা বের করে আমরা নিজ দিয়ে লাইট ধরে প্রথমে আমি লাশটা শনাক্ত করে দেখতে পাই। লাশটা এইভাবে
পড়েছিল, মাথার এই জায়গা থেতলে হয়ে গেছে, মুখ বিবস্ত্র হয়ে গেছে। ঘটনার পরে হিমাগারের কর্মকর্তারা গা ঢাকা দেন। কর্তৃপক্ষের গাফলতিতে এই দুর্ঘটনা বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা। ঢালাইয়ের কাজ দেওয়া হয়েছে, সেই ঢালাই সহকারে নিচে যে শাটারিং ছিল শাটারিং সহকারে ভেঙে পড়ে। তারও জানা যায় যে কয়েকজন আহত হয়েছে, তাদেরকে আমাদের লোক আসার আগে হসপিটালে নিয়ে গেছে। আর এই একজন মাত্র ব্যক্তি তারা ধারণা করছিল যে হয়তোবা আছে। আমিনুলের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, টুঙ্গিপাড়া মধ্যপাড়া গ্রামের শাহিদার সঙ্গে একই বংশের কাদেরের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে কাদের ও তার 5 ছেলে ওই নারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একসময় মাকে বাঁচাতে এলে কলেজ শিক্ষার্থীর ছেলেকেও জখম করা হয়। গুরুতর অবস্থায় দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শাহিদাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জের ২৫০০ ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানান, রোববার সন্ধ্যা 7:30টার দিকে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন তার বন্ধুকে সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে সদর এলাকা থেকে মাহমুদপুরে যাচ্ছিলেন। পথে ২৫০০ পৌরসভার বাইপাস সড়কে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। দুটি গুলি জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে ২৫০০ থানায় লিখিত অভিযোগ করেন আমির হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে নাম ঠিকানা জালিয়াতি করে পালিয়েছে আসামি। এই ঘটনায় 2 কর্মকর্তা ও 6 কারারক্ষী সহ 8 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কসবা থানার একটি হত্যা মামলায় গত বছর 7 ডিসেম্বর জেলা কারাগারে পাঠানো হয় হৃদয় মিয়াকে। গত 29 জানুয়ারি দুপুরে জামিনে কারামুক্ত হন নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেন। কিন্তু জামিনপ্রাপ্ত দিদারের নাম করে হৃদয় মিয়া কারা সহযোগীদের মাধ্যমে সুকৌশলে কারাগার থেকে ছাড়পত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার দিন রাতেই হৃদয় সহ 7 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। চট্টগ্রামের কারা উপমহাপরিদর্শক সগির মিয়াকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সদ্য জামিনপ্রাপ্ত দিদার ও পলাশ নামে 2 আসামিকে এই ঘটনায় জড়িত থাকার দায়ে ফের কারাগারে পাঠানো হয়েছে। আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা আগামী 5 কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত প্রতিবেদনটা আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করব। এই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের ব্যবস্থা করা, তারপরে কি কারণে আসলে ঘটনাটা হয়েছে, দোষী চিহ্নিতকরণ এবং কি কারণে এরকম হয়েছে, যে আমাদের দুর্বলতাটা কোন জায়গায় বা জেলখানার দুর্বলতাটা কোন জায়গায় এবং এটা থেকে উত্তরণের কি উপায়, এই সুপারিশ, এই 4টা বিষয় আমরা তদন্ত কমিটিতে আমরা অবজার্ভ করব। এবারও অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন 2026। 10মবারের মতো আয়োজিত 4 দিন ব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থীরা। দেশের অন্যতম বৃহৎ প্রতীকী কূটনৈতিক এই সম্মেলনে এবার অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও সম্মেলনে অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসন ব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায় বিচারের পুনর্গঠন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা 9টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের আদলে কূটনৈতিক আলোচনায় অংশ নেন। আমাদের অলমোস্ট 380-র বেশি পার্টিসিপেন্টস, আমরা যাদেরকে ডেলিগেট হিসেবে চিনি, তারা এই কনফারেন্সে যোগদান করেছে। সম্মেলনের কমিটিগুলোর মধ্যে ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ডাইসেক, UNHRC, UNEP, UN উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা, UN হ্যাবিটেট, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।
4 দিনের আলোচনায় শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনৈতিক পর্যালোচনা এবং দলগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। ওয়ার্ল্ডে এখন কত কিছু হচ্ছে, অনেক প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, এগুলো সলিউশন সম্পর্কে আমরা রিসার্চ করতে পারবো, আমরা নতুন কিছু জানতে পারবো। এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক রাজনীতির উপর তরুণদের ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছেন। আমি অনেক কিছু শিখেছি, এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। সম্মেলনের সমাপনী দিনে বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট এবং স্পেশাল মেনশন সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 2014 সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন তরুণদের কূটনৈতিক চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যার ধারাবাহিকতা বজায় থাকলো এবারও। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাফলো চ্যারিটির উদ্যোগে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল হাসান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মসূচি পালন করা হয়। কয়েকশো হতদরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রবাসীদের এমন উদ্যোগে খুশি সুবিধাপ্রাপ্তরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধ জাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধ জাহাজ মোতায়েন। তবে এই মোতায়েন এমন এক সময়ে যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, 1টি বিমান বাহিনীর রণতরী এবং 3টি যুদ্ধ জাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিনরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তার সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটা আঞ্চলিক যুদ্ধ। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভেনেজুয়েলার পর এবার কিউবার ওপর আরও চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবিক সংকট এড়াতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে ক্যারিবীয় দেশটি। আর মাত্র 20 দিনের মজুত আছে কিউবার। এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে কিউবার গলা টিপে ধরেছে যুক্তরাষ্ট্র। 1960 দশক থেকে চলা কিউবার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক নির্বাহী আদেশে কিউবার কাছ থেকে তেল বিক্রি করে এমন যে কোনো দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এই ঘোষণার পর কিউবার জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এতদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ভেনেজুয়েলা নিরবচ্ছিন্ন সহযোগিতা করলেও মাদুরোকে গ্রেফতার ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। কিউবার সংকটময় পরিস্থিতিকে হাতিয়ার করে আরও চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কিউবার হাতে এখন আর অর্থ নেই পর্যাপ্ত তেলও। ভেনেজুয়েলার অর্থ ও জ্বালানির ওপর নির্ভর করেই দেশটি টিকে ছিল বলে দাবি করেন তিনি। এই অবস্থায় হাভানায় ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সমঝোতায় এলেই কিউবা আবার মুক্তি পাবে। আমরা কিউবার সঙ্গে কথা বলা শুরু করছি, তাদের মানবিক সাহায্যের প্রয়োজন এবং আমরা কিউবার সঙ্গে সেই আলোচনাও করছি। আমার মনে হয় না আমাদের দেশে বসবাসকারী অনেক লোকের সঙ্গে কিউবা খুব খারাপ আচরণ করেছে। তারা সবাই আমাকে ভোট দিয়েছে এবং আমরা চাই তাদের সাথে ভালো আচরণ করা হোক। আমরা চাই তারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে। তারা বহু দশক ধরে তাদের পরিবার, তাদের দেশ দেখেনি, তাই আমরা এটা নিয়ে কাজ করব। আমি এটা সমাধান করতে পারবো।
কিউবা সরকার ট্রাম্পের চাপকে অসাধারণ হুমকি আখ্যা দিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির দাবি যুক্তরাষ্ট্রের কিউবা বিরোধী ডানপন্থী গোষ্ঠী এই চাপের পেছনে কাজ করছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী বর্তমান চাহিদায় কিউবার হাতে মাত্র 15 থেকে 20 দিনের তেলের মজুত রয়েছে। ফলে দ্রুত সমাধান না এলে দেশটি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে। এদিকে মেক্সিকো সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিউবায় তেল সরবরাহ বাড়ালেও মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তার আশঙ্কা এই পদক্ষেপ কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ ও মৌলিক সেবায় বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করতে পারে। কিউবার মানবিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিউবাকে অর্থনৈতিকভাবে গলা টিপে ধরার অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন জাখারোভা। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি। চলতি সপ্তাহে ভেনেজুয়েলার তেল খাতের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করারও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ভেনেজুয়েলার তেল কিনতে চীনকেও স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক টানাপোড়েনের পর এবার ভারতের তেলের আমদানি নিয়ে বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ভারত এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে। এরই মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি, যা ইঙ্গিত দিচ্ছে ইরানের পরিবর্তে ভেনেজুয়েলাই হবে ভারতের তেল আমদানির নতুন উৎস। যুক্তরাষ্ট্রের শুল্ক নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। ইউক্রেন যুদ্ধে রুশ তেলের দাম কমে গেলে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে দেশটি। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিরুৎসাহিত করতে ভারতের উপর 25% বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর আগে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে দেশটির তেল খাতের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন, যা ভেনেজুয়েলার তেল সরবরাহ সহজ করবে বলে মনে করছে হোয়াইট হাউস। গেল শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে এক বিবৃতিতে ভারতীয় প্রধানমন্ত্রী জানান, সম্পর্ক উন্নয়ন পরিকল্পনায় একমত হয়েছে ভেনেজুয়েলা। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে সম্মত হয়েছেন দুই নেতা। অন্যদিকে চীনকেও ভেনেজুয়েলার তেল কিনতে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিং ভেনেজুয়েলার তেল নিয়ে ভালো চুক্তি করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। একে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভূরাজনৈতিক গতি পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।